এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 11 এর অনুশীলনী 11.1 এর বইয়ের 1 থেকে 8 পর্যন্ত যে প্রবলেমগুলো দেওয়া আছে এই প্রবলেমগুলো খুব সহজে বিস্তারিতভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখানে 1 নং এ বলা হয়েছে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ এবং বি। অর্থাৎ এখানে দুটি বর্গক্ষেত্র দেওয়া আছে এবং বর্গক্ষেত্রের দুইটার প্রথমটির ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং দ্বিতীয়টির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বি। তো আমরা জানি বর্গক্ষেত্রের চারটা বাহুই সমান। তো সেক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অর্থাৎ বাহু গুণ বাহু। তাহলে এখানে যদি দৈর্ঘ্য যদি এ মিটার দেয় তাহলে আমরা অবশ্যই লিখতে পারি এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রফল হবে এ মাল্টিপ্লিকেশন এ, অর্থাৎ এ স্কোয়ার, রাইট। ঠিক একইভাবে যদি আমরা বি এর টা চিন্তা করি তাহলে কি হবে, বি বা দ্বিতীয়টার ক্ষেত্রে এটার দৈর্ঘ্য দেওয়া আছে বি, তাহলে এটার ক্ষেত্রফল হবে বি মাল্টিপ্লিকেশন বি ইকুয়ালস বি স্কোয়ার। তাহলে যেহেতু বলেছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত বের করতে, তাহলে ক্ষেত্রফল একটা হচ্ছে এ স্কোয়ার একটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল অনুপাত হবে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার, রাইট। এটাই আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এগুলো আমরা চাইলে মুখোমুখি হিসেব করে ফেলতে পারি। দেখো এখানে 2 নং এ যে অঙ্কটা দেওয়া আছে বলা হয়েছে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি সমান। আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমরা বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরে নিই তাহলে আমরা লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, এটা আমরা সবাই জানি। এরপর হচ্ছে কি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরে নিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এ স্কয়ার, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাইলে এখন ওরা বলছে যে কি আমাদেরকে ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে সুতরাং আমরা ওদের কথা অনুযায়ী লিখতে পারি পাই আর স্কয়ার ইকুয়াল এ স্কয়ার, রাইট। এটাকে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর স্কয়ার ওভার এ স্কয়ার ইকুয়াল 1 ওভার পাই, রাইট। তাহলে আমরা যদি এখন বোথ পাশকে স্কয়ার রুট করি তাহলে এখান থেকে আর এবং এ দুইটা থেকে স্কয়ার উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে আর ওভার এ, আর এখানে পাবো আমরা 1/√পাই, রাইট। এরপর বলেছে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে। তাহলে পরিসীমার অনুপাত আমরা জানি বৃত্তের পরিসীমা হচ্ছে কি 2 পাই আর, আর বর্গক্ষেত্রের পরিসীমা হবে যে কি আমরা জানি বর্গক্ষেত্রে যেহেতু চার বাহু সমান তাহলে আমরা একটা বাহু যদি এ হয় তাহলে পরিসীমা হবে 4a, রাইট। যেহেতু এ প্লাস এ প্লাস এ প্লাস এ চারটা একে যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পাবো 4a। আর এটা হচ্ছে কি আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি আহ বৃত্তের পরিসীমা অনুপাত কিসের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, যেটা হচ্ছে 4a, রাইট। তো এটাকে দেখো আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করে এইভাবে লিখতে পারি যে আর ওভার এ ইকুয়ালস, আর এখানে আমাদের এদিকে আছে কি থাকবে আমাদের 4 আর নিচে থাকবে আমাদের 2 পাই, রাইট। তো এখন দেখো এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা প্রথমে ধরে নিব বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক আর বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে আমরা লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল সমান, আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এরপর আমরা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এ স্কয়ার, রাইট। তো দেখো এখন আমরা এখানে কি পেয়েছি বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ওরা বলছে এই দুইটা ক্ষেত্রফল কি সমান, সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে পাই আর স্কয়ার যেটা বৃত্তের ক্ষেত্রফল সমান সমান ইকুয়াল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হচ্ছে স্কয়ার। তো এটাকে আমরা যদি একটু অ্যারেঞ্জ করে লিখতে চাই তাহলে এটাকে আমরা লিখতে পারি আর স্কয়ার ওভার এ স্কয়ার ইকুয়ালস 1/পাই। এখন এই পাশ থেকে যদি আমরা স্কয়ারটা বাদ দিতে হয় তাহলে আমরা কি করব, বোথ সাইডকে স্কয়ার রুট করবো। তো স্কয়ার রুট করলে আমরা এদিকে পাবো স্কয়ার রুট অফ আর স্কয়ার, আর এদিকে আছে আমাদের এ স্কয়ার, আর এদিকে থাকবে আমাদের কি, এদিকে থাকবে আমাদের স্কয়ার রুট অফ 1/পাই, রাইট।
তো এখন এখান থেকে যদি আমরা স্কোয়ার আর রুটে ক্যান্সেল আউট করি তাহলে এদিকে থাকবে আলটিমেটলি আমাদের আর ওভার এ, আর এদিকে থাকবে আমাদের 1/, স্কোয়ার রুট অফ পাই, রাইট? এটা হচ্ছে কি আমাদের প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপে ওরা কি বলছে, এদের পরিসীমার অনুপাত বের করতে বলছে। আচ্ছা, তো এখন বৃত্তের এই ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে বৃত্তের পরিসীমা হবে কি, আমরা জানি বৃত্তের পরিসীমা কিন্তু 2πr। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের এবং বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা সমান সমান কি হবে, যেহেতু বর্গক্ষেত্রে চারটা বাহুই সমান, একটা বাহু যদি এ হয় এটাও এ হবে, এটা এ হবে, এটা এ হবে, তাহলে পরিসীমা হবে কত, 4a, রাইট? তাহলে আমরা লিখতে পারি বর্গের পরিসীমা সমান 4a। এখানে অবশ্যই একক কথাটা আমরা লিখবো। এখন বলছে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে হবে। যেহেতু এখানে বৃত্ত কথাটা আগে লেখা আছে এবং বর্গ পরে লেখা আছে, তাহলে অবশ্যই আমরা অনুপাতের ক্ষেত্রে আগে বৃত্তের পরিসীমা আগে লিখবো এবং বর্গের পরিসীমা পরে লিখবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বৃত্তের পরিসীমা অনুপাত বর্গের পরিসীমা সমান সমান কি, বৃত্তের পরিসীমা হচ্ছে কি উপরে 2πr, আর বর্গের পরিসীমা হচ্ছে 4a, রাইট? তো এটাকে আমি যদি আর একটু ক্যালকুলেশন করি, এখানে 2 আর 4 এ ডিভাইড করলে এখানে উপরে থাকবে অনলি পাই, আর আর ওভার এ যেটা, সেটাকে আমরা একটু আলাদা করে এভাবে লিখতে পারি আর ওভার এ, আর এখানে নিচে থাকবে কত, আর এখানে নিচে থাকবে আমাদের r2, রাইট? এবং আর ওভার এটাকে আমরা কেন আলাদা করে লিখলাম, আমরা জানি কি আর ওভার এ ইজ ইকুয়াল টু 1/√π, রাইট? তাহলে আমরা এখানে আর ওভার এর বদলে কি লিখতে পারি, এখানে তো আমাদের পাই/√2 এটা ঠিক থাকবে, পাই/2 এটা ঠিক থাকবে, আর এখানে আর ওভার এ এর পরিবর্তে আমরা আমরা লিখবো 1/√π, রাইট? তো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, এখানে যেহেতু আমাদের পাই আছে আর এখানে আছে স্কোয়ার রুট অফ পাই, তো এই পাইটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি স্কোয়ার রুট অফ পাই মাল্টিপ্লিকেশন স্কোয়ার রুট অফ পাই, আর নিচে আমাদের আছে কত, 2 মাল্টিপ্লিকেশন স্কোয়ার রুট অফ পাই। তো এখন এখান থেকে স্কোয়ার রুট আর এখান থেকে স্কোয়ার রুট অফ পাই দুটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে, অর্থাৎ ডিভাইড হয়ে গিয়ে উপরে থাকবে আমাদের স্কোয়ার রুট অফ পাই আর নিচে থাকবে আমাদের 2। তাহলে আমরা বলতে পারি বৃত্তের পরিসীমা এবং বর্গের পরিসীমার অনুপাত সমান সমান রুট পাই অনুপাত 2, রাইট? এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখানে দেখো 3-এ বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু দেওয়া আছে 180, সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। তো এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, সংখ্যা দুটির অনুপাত ধরে নিব। ফর এক্সাম্পল, সংখ্যা দুটির অনুপাত, এটা যদি 3 হয় তাহলে এটা ধরবো আমরা 3x, এবং আরেকটি ধরবো, এটা যদি 4 হয় তাহলে আরেকটি ধরবো 4x। এটা হচ্ছে কি আমাদের প্রথম কাজ, আমরা ধরে নিব সংখ্যা দুটির অনুপাত থেকে তাদের সংখ্যা দুটি কত সেটা ধরে নিব। সংখ্যা দুটি যদি এত হয় তাহলে আমরা 3x এবং 4x এর লসাগু যদি করি তাহলে আমরা পাবো কত, 12x, রাইট? এখন আমাদের কাজ হচ্ছে কি, যেহেতু এখানে লসাগু বলা হয়েছে তাই আমরা এই দুইটার কি করবো, এই দুইটার লসাগু বের করবো, রাইট? তো এখন আমরা যেটা করবো এরপর, যেহেতু এই দুটার লসাগু ওরা বলছে কত, 180, অর্থাৎ সংখ্যা দুটির লসাগু 180, আমরা তো প্রশ্ন মতে লিখতে পারি 12x ইকুয়ালস কত, 180। এখান থেকে আমরা চাইলে খুব সহজে x এর মানটা বের করে ফেলতে পারি যে x ইকুয়াল টু কত হবে, 180/12। তো এটাকে ভাগ করলে আমরা পাবো কত, 15। তাহলে এখানে যদি x এর মান যদি 15 হয় তাহলে ওই 15 এর সাথে যখন 3 মাল্টিপ্লিকেশন করে দিব তখন আমরা প্রথম সংখ্যাটি পাবো, এবং ওই 15 এর সাথে সাথে যদি আমরা 4 মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটি পাবো। তাহলে দেখো কত সহজে আমরা এটা সমাধান করতে পারি। তাহলে আমরা এখানে প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি, আমরা লিখবো ধরি সংখ্যা, প্রথম সংখ্যাটি 3x এবং দ্বিতীয় সংখ্যাটি 4x। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা লিখবো সুতরাং সংখ্যা দুটির লসাগু 12x, রাইট? ওরা আবার সংখ্যা দুটির লসাগু কত দিছে, 180। তাহলে আমরা পাইছি সংখ্যা দুটির লসাগু 12x আর ওরা দিছে 180।
তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 12x ইকুয়ালস 180। এখান থেকে আমরা এক্সটাকে রেখে দিয়ে 12 কে ওই পাশে পাঠিয়ে দিলে এটা 180 তে নিচে চলে যাবে। তাহলে এটাকে ডিভাইড করলে আমরা এখান থেকে পাবো কত, 15, রাইট? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রথম সংখ্যাটি হবে কত, সুতরাং প্রথম সংখ্যাটি, দেখো আমাদের প্রথম সংখ্যাটি কত, 3x বসছে, রাইট? তার মানে হচ্ছে 30 সাথে x এর মানটা মাল্টিপ্লিকেশন করতে হবে। x হচ্ছে কত, 15। তাহলে আমরা 30 সাথে যদি 15 মাল্টিপ্লিকেশন করি, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 45, রাইট? এবং আমরা ধরছি দ্বিতীয় সংখ্যাটি 4x, তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় সংখ্যাটি 4 মাল্টিপ্লিকেশন 15, এটাকে মাল্টিপ্লিকেশন করলে আমরা কত পাবো, 60, রাইট? তাহলে আমাদের আনসার হচ্ছে কত, প্রথম সংখ্যাটি হবে 45 আর দ্বিতীয় সংখ্যাটি হবে 60, রাইট? এখন আমরা যদি 45 এবং 60 এই দুইটাকে লসাগু করি বা এলসিএম করি, আসলে আলটিমেটলি আমরা 180 পাবো। এখানে 4-এ বলা হচ্ছে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। তাহলে এখানে প্রথমে বলছে অনুপস্থিত, তার মানে অনুপস্থিত হচ্ছে কত, অনুপস্থিতির জন্য এটার ভ্যালুটা হবে কত, আসলে 1, রাইট? আর উপস্থিতির জন্য তার ভ্যালুটা হবে বা অনুপাতটা হবে কত, 4। আচ্ছা, এখন বলছে কি অনুপস্থিত ছাত্র সংখ্যাকে, অনুপস্থিত বলা হয়েছে আগে, মোট ছাত্র সংখ্যা শতকরা প্রকাশ করো। তাহলে প্রথমে আসবে অনুপস্থিত, এরপর অনুপাত দিয়ে আমরা লিখবো মোট ছাত্র সংখ্যা, আবার কিসে প্রকাশ করতে বলছে, শতকরায়। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ধরে নিব অনুপস্থিত ছাত্র সমান x এবং উপস্থিত ছাত্র সমান 4x, যেটা তাদের অনুপাত দেওয়া আছে, ওই অনুপাত থেকে আমরা আসলে এই মানটা ধরে নিব। এরপর দেখো আমাদেরকে যেটা বলা হয়েছে, অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা শতকরা প্রকাশ। এখানে আমাদের কাছে অনুপস্থিত ছাত্র সংখ্যা আছে যেটার মান হচ্ছে x, আর মোট ছাত্র সংখ্যা আছে, তাহলে আমরা লিখতে পারি অনুপস্থিত ছাত্র অনুপাত মোট ছাত্র সংখ্যা। তাহলে আমরা অনুপস্থিত ছাত্র সংখ্যা হচ্ছে কত, x, আর মোট ছাত্র সংখ্যা আমরা পাইছি কত, 5x, রাইট? তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা আসলে যেটা পাবো সেটা হচ্ছে কি, উপরে পাবো থাকবে 1 আর নিচে থাকবে আমাদের 5। এখন আমাদেরকে যেটা বলা আছে এটার এই অনুপাতকে আমাদেরকে শতকরায় প্রকাশ করতে। তো সেক্ষেত্রে আমরা কি করব, 1/5 এরপর অফ 100, আমরা এটা করতে পারি। তাহলে 100 কে যদি 5 দ্বারা ডিভাইড করি, এটা আসবে আসলে অনলি 20%, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। অথবা আমরা চাইলে এটাকে আসলে এভাবে লিখতে পারি যে শতকরা অনুপস্থিত ছাত্র সমান সমান, যেহেতু অনুপস্থিত যেহেতু অনুপস্থিত ছাত্র আমাদের আগে লিখতে হবে বা আগে বলা হয়েছে এবং মোট ছাত্র পরে বলা হয়েছে, তাহলে আমরা এই অনুপাতের ক্ষেত্রে প্রথমে কি লিখবো, অনুপস্থিত ছাত্র সংখ্যা লিখবো, যেটার মান কত, যেটার মান হচ্ছে কি x, আর মোট ছাত্র সংখ্যা আমরা বের করছি 5x। এটাকে যেহেতু পার্সেন্টেজে লিখতে বলছে, তো সেক্ষেত্রে আমরা উপরে দিব কত, 100, আর নিচে দিব কত, 100। তো এটাকে x এর সাথে x ডিভাইড করলে এটা চলে যাবে, আর এখানে আছে 5। তো 100 কে 5 দ্বারা ডিভাইড করলে এটা থাকবে আলটিমেটলি 20। তাহলে আমরা লিখতে পারি 20 আর নিচে আছে 100, তার মানে এটাকে আমরা লিখতে পারি 20%। তো আমরা চাইলে এই অঙ্কটা এইভাবেও করতে পারি। এখানে 5-এ বলা হচ্ছে একটি দ্রব্যর 28% খরিদে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয়ের মূল্যের অনুপাত বের করতে বলছে। আচ্ছা, 28% খরিদে যদি একটা দ্রব্য বিক্রয় করে, তাহলে দ্রব্যটির ক্রয়ের মূল্য কত হবে, ক্রয়ের মূল্য হবে যে কি আমাদের 100, রাইট? আর বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 28, এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। তো এটা করলে আমরা এখান থেকে কত পাবো, আমরা এখান থেকে পাবো 72। তাহলে দেখো এই 72টা হচ্ছে কি বিক্রয় মূল্য, আর ক্রয়ের মূল্য কত, ক্রয়ের মূল্য হচ্ছে 100। এখন আমাদেরকে বলছে বিক্রয় মূল্য ক্রয়ের মূল্যের অনুপাত বের করতে।
তাহলে যেহেতু বিক্রয় মূল্য আগে বলছে, তাহলে আমরা আগে কাকে রাখবো? আগে আমরা বিক্রয় মূল্যকে রাখবো। তো বিক্রয় মূল্য কত? 72। এরপর অনুপাত কত? ক্রয়ের মূল্য কত? 100। এই দুইটাকে যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে কি, এখানে পাবো আমরা 18 ইস টু, আর এখানে পাবো আমরা 25। অর্থাৎ আমরা যদি এখানে 72 এবং 100 দুইটাকে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা পাবো 18:25। আসলে এটাই আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এটা চাইলে আমরা মুখে মুখে এভাবে হিসাব করে ফেলতে পারি। আর অঙ্কটা যদি তোমরা আরো সাজিয়ে সুন্দর করে করতে চাই, তাহলে তোমরা এভাবে লিখতে পারো যে মনে করি ক্রয়ের মূল্য 100 টাকা, সুতরাং 28% খরিদে বিক্রয় মূল্য হবে কত? 100 মাইনাস 28 সমান 72। এরপর আমরা লিখবো যে বিক্রয় মূল্য অনুপাত ক্রয়ের মূল্য। তো বিক্রয় মূল্য কত? 72, আর ক্রয়ের মূল্য কত? 100। তাহলে এই দুটাকে আমরা ডিভাইড করলে কত পাবো? 18:25। তো আমি তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে পুরোটা লিখে দিচ্ছি। তো দেখো আমরা কি করলাম, আমরা ধরলাম ক্রয়ের মূল্য 100 টাকা, 28% করে দিয়ে বিক্রয় মূল্য হবে কত? 100 - 28, 12 কত? 72 টাকা। ওকে ফাইন। এখন বলো যে এখানে বিক্রয় মূল্য ক্রয়ের মূল্যের অনুপাত। তো সেক্ষেত্রে অবশ্যই বিক্রয় মূল্য যেহেতু প্রথমে বলছে, আমরা বিক্রয় মূল্যটাকে আগে রাখবো, এরপর অনুপাত দিয়ে ক্রয়ের মূল্য লিখবো। এখানে বিক্রয় মূল্য যেহেতু আগে লিখছি, তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্যটাকে আগে লিখতে হবে, রাখতে হবে, এবং ক্রয়ের মূল্যটাকে পরে রাখতে হবে। এটা হচ্ছে অনুপাতের নিয়ম। তো 72 আমরা কত পাচ্ছি? 100। 72 এবং 100 কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি, আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 18:25, আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এখানে 6-এ খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেওয়া আছে, বলা হয় যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। এখানে যেটা দিচ্ছে এটা হচ্ছে বর্তমান বয়সের সমষ্টি। এখন বলে যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত। এটা হচ্ছে কি 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত। আর 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে সেটা বের করতে বলছে। আবার এখানে 5 বছর পরে যাইতে হবে, রাইট? এখন আমরা এই অঙ্কটা চাইলে কয়েকভাবে করতে পারি, তবে এক্ষেত্রে বর্তমান বয়সটা ধরে করাটা শ্রেয়। তো আমি এখানে বর্তমান বয়সটা ধরে করে দিচ্ছি। তো প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি, ধরি পিতার বর্তমান বয়স সমান x বছর এবং পুত্রের বর্তমান বয়স সমান y বছর। এরপর আমরা যেটা লিখবো যে 7 বছর আগে চলে যাব। তো বর্তমানে যদি পিতার বয়স এক্স হয় এবং পুত্রের বয়স যদি ওয়াই হয়, তাহলে 7 বছর আগে কত হবে? 7 বছর আগে অবশ্যই পিতার বয়স হবে x - 7 এবং পুত্রের বয়স হবে y - 7। কারণ আমরা যদি আগে আগে চলে যাই, আগের বছরে চলে যাই, তাহলে ওটা কি করতে হবে? বর্তমান থেকে মাইনাস করতে হবে। ফর এক্সাম্পল, বর্তমান তোমার বয়স যদি 10 বছর হয়, তাহলে তুমি যদি 3 বছর আগে যেতে চাও, তাহলে অবশ্যই কি করতে হবে? 10 থেকে 3 বিয়োগ করতে হবে, রাইট? আবার এখানে বলা হচ্ছে বয়সের তাদের বয়সের অনুপাত এটা দেওয়া আছে। ওকে ফাইন। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? বর্তমান যদি এক্স হয়, তাহলে 5 বছর পরে পিতার বয়স কত হবে? অবশ্যই x+5 হবে। তুমি 5 বছর পরে বা 10 বছর পরে যদি হিসাব করো, তাহলে বর্তমানের সাথে সেটা কি হবে? প্লাস হবে। আর অতীতে যদি চলে যাও, পূর্বে যদি চলে যাও, তাহলে কি করতে হবে? ওইটা বর্তমানের থেকে বিয়োগ করতে হবে, রাইট? তাহলে বর্তমানে পিতার বয়স হবে 5 বছর পরে পিতার বয়স হবে কত? x+5, আর 5 বছর পরে পুত্রের বয়স হবে কত? y+5। খুব সহজ হিসাব। তাহলে আমরা এখানে প্রথম ধরে নিব পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। এরপরে বলা হয়েছে বর্তমান বয়সের সমষ্টি। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত দেওয়া আছে? 70। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি প্রশ্ন মতে পিতার বয়স যোগ পুত্রের বয়স ইকুয়াল টু কত? 70। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে x+y ইকুয়াল টু 70। এখন আসো এখানে আবার তাদের বয়সের অনুপাত, অর্থাৎ 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত দিচ্ছে? 5:2, রাইট? তাহলে আমরা লিখতে পারি পিতার বর্তমান বয়স যদি 1 বছর হয়, 7 বছর পূর্বে পিতার বয়স কত হবে? 7 বছর পূর্বে পিতার বয়স
ছিল x মাইনাস 7 এত বছর, রাইট? এবং এখান থেকে আমরা পুত্রের বর্তমান বয়স যদি y বছর হয় তাহলে 7 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? ছিল। এখানে অবশ্য বয়স হবে কত হবে? y মাইনাস 7 এত বছর, রাইট? আগে গেলে আমরা কি করব? বিয়োগ করতে হবে। আর এখানে আবার প্রশ্ন মতো আরেকটা দেওয়া আছে কি? প্রশ্ন মতো দেওয়া আছে এই দুইটার অনুপাত প্রশ্ন মতো আমরা লিখতে পারি তাদের বয়সের অনুপাত। তাহলে এখানে কার বয়স আগে আসবে? অবশ্যই পিতা আগে লিখতে, পিতার বয়স আগে আসবে। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 7 যেটা হচ্ছে কি পিতার 7 বছর পূর্বের বয়স, আর আর নিচে লিখবো আমরা ওয়াই মাইনাস 7 যেটা হচ্ছে কি পুত্রের 7 বছর আগের বয়স। এটার অনুপাত করা দিয়েছে 5:2। অবশ্যই আমরা আগে 5টা লিখবো আর নিচে লিখবো কত? 2। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? দেখো এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে হবে 2x মাইনাস 14 আর এদিকে হবে কত? 5y মাইনাস 35, রাইট? তো এটাকে যদি আমরা একটু অ্যারেঞ্জ করি তাহলে আমরা লিখতে পারি 2x মাইনাস 5y ইকুয়াল এখানে আছে মাইনাস 35, এদিকে আছে আর ওটা এদিকে চলে আসলে এটা হবে প্লাস 14। এখন দেখো এখানে 1 নম্বর ইকুয়েশন আমরা প্রশ্ন মতো যেটা যেটা লিখছি x প্লাস ওয়াই ইকুয়াল টু 70। তো এখান থেকে চাইলে আমরা x অথবা y যে কোনো একটাকে রেখে দিয়ে আরেকটা ওই পাশে পাঠিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি x টাকে রাখি তাহলে আমরা লিখতে পারি x ইকুয়ালস 70 মাইনাস ওয়াই, রাইট? এখন আমরা যদি এখানে x এর মানটা বসিয়ে দিই তাহলে এখানে আমরা কি পাবো? দেখো এখানে আছে 2 আর x এর ভ্যালু আমরা পাচ্ছি কত? 70 মাইনাস ওয়াই আর এদিকে আছে আমাদের মাইনাস 5y। আর এটাকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস 21। আমরা যদি এখানে 2টা মাল্টিপ্লিকেশন করি তাহলে এখান থেকে পাবো 140 মাইনাস 2y মাইনাস 5y আর এদিকে আছে আমাদের মাইনাস 21। তো আমি -7 -5 এবং -2 এই দুইটাকে একসাথে করলে এটা হয়ে যাবে আমাদের -7y আর এটা 142 পাশে গেলে ওটা মাইনাস হয়ে যাবে। তার মানে এদিকে আছে -121 আর এটা 140 এদিকে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে দুইটা মিলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কি 161 -161। তো সেক্ষেত্রে আমরা যদি বোথ সাইডকে যদি আমরা -7 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের এখানে থাকবে y আর এখানে থাকবে এদিকে থাকবে আমাদের 161 কে আমরা কি করব? -7 দ্বারা ডিভাইড করব। তাহলে আমরা এখান থেকে পাবো কত? 23। তাহলে দেখো এখানে আমরা y এর যে মানটা পাইছি এটা হচ্ছে কি আমাদের পুত্রের বর্তমান বয়স। এটা হচ্ছে কি পুত্রের বর্তমান বয়স, রাইট? কারণ আমরা ধরে নিছি পুত্রের বয়স বর্তমান বয়স y। তাহলে পুত্রের বর্তমান বয়স যদি আমাদের 23 হয় সুতরাং আমরা লিখতে পারি পিতার বর্তমান বয়স কত হবে? যদি পিতার বর্তমান বয়স x ইকুয়াল টু 70 মাইনাস y, তাহলে আমরা লিখতে পারি পিতার বর্তমান বয়স ইকুয়াল 70 মাইনাস 23। এটাকে মাইনাস করলে আলটিমেটলি আমরা এখান থেকে যেটা পাবো 47, রাইট? এখন আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে আহ 5 বছর পর তাদের বয়সের অনুপাত করতে হবে। এবার আমাদেরকে 5 বছর পরে যেতে হবে। তো 5 বছর পরে আমরা যদি যাই তাহলে আমরা লিখতে পারি 5 বছর পরে পিতার বয়স হবে। যেহেতু বর্তমান পিতার বয়স হচ্ছে কত? x, তাহলে 5 বছর পরে হলে 5টা x এর সাথে কি হবে? যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 5, রাইট? তো এখন দেখো x এর মান আমরা কত পাইছি? x এর মান আমরা পাইছি 47। তাহলে আমরা x টাকে এখানে লিখবো 47 প্লাস 5। 47 এর সাথে যদি আমরা 5 প্লাস করি তাহলে এটা হয়ে যাবে আমাদের 52, অর্থাৎ এত 52 বছর। তাহলে 5 বছর পরে পিতার বয়স হবে 52 বছর এবং 5 বছর পরে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স যেহেতু বর্তমান বয়স হচ্ছে কি আমাদের 23 অর্থাৎ y, তাহলে 5 বছর পরে যেটা হবে সেটা হচ্ছে কি y প্লাস 5, রাইট? তাহলে y এর মান কত পাইছি আমরা? y এর মান পাইছি আমরা 23। তো 23 এর সাথে এখন 5 টা কি করতে হবে? প্লাস করতে হবে, যেহেতু আমরা 5 বছর পরে হিসাব করতেছি। তাহলে 23 এর সাথে যদি আমরা 5 টা প্লাস করি তখন এটার মান হয়ে যাবে 28, অর্থাৎ 5 বছর পরে পুত্রের বয়স হবে 28 বছর।
এখন আমাদেরকে প্রশ্নে যেটা বলা হয়েছে যে কি তাদের বয়সের অনুপাত বের 5 বছর পরে তাদের বয়সের অনুপাত বের করতে হবে। সুতরাং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5 বছর পরে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। যেহেতু পিতা আগে বলা হয়েছে তাহলে অবশ্যই আমরা পিতাটাকে আগে লিখবো, পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। তাহলে পিতার বয়স কত আমরা পাইছি? 5 বছর পরে পিতার বয়স হচ্ছে কি 52, আর 5 বছর পরে পুত্রের বয়স হবে কত? 28। যে অবশ্যই আমরা পিতার বয়স যেহেতু আগে লিখছি, পিতার অনুপাতটা আগে লিখবো, অর্থাৎ পিতার বয়সটা আগে লিখবো আর পুত্রের বয়সটা পরে লিখবো। তো এখন এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে আলটিমেটলি এখান থেকে পাবো আমরা 13:7, রাইট? অর্থাৎ আমরা যদি এটাকে যদি 4 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা এখান থেকে পাবো কত? 13:7, 4 দ্বারা ভাগ করে বা ডিভাইড করে। আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। দেখো এক্ষেত্রে আমি তোমাদেরকে পুরো অঙ্কটা আবার আরেকটু রিভিউ করে দিচ্ছি। দেখো এখানে যদি পিতা ও পুত্রের বর্তমান বয়স আমরা এক্স এবং ওয়াই ধরে নিই, তাহলে আমরা যদি 7 বছর আগে যাই তাহলে অবশ্যই পিতার বয়সের সাথে 7 বিয়োগ হবে এবং পুত্রের বয়সের সাথেও কি হবে? 7টা বিয়োগ করতে হবে। আর যদি আমরা 5 বছর পরেরটা হিসাব করি তাহলে বর্তমান বয়সের সাথে 5টা কি করতে হবে? যোগ করতে হবে। তো এক্ষেত্রে এখানে আমাদেরকে বর্তমানে দুইটা সমষ্টি দেওয়া আছে 70। তো দুইটা সমষ্টি যদি 70 দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা একটা অনুপাত একটা সমীকরণ বের করতে পারি যে কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 70। এটা হচ্ছে কার বয়স? এক্স হচ্ছে কি বর্তমানে পিতার বয়স, আর ওয়াই হচ্ছে কি বর্তমানে পুত্রের বয়স। এটা হচ্ছে কি একটা সমীকরণ। এরপর আমরা এরপরে বলে যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত। তো যেহেতু 7 বছর পূর্বে বলছে তাহলে আমরা কি করতে হবে? বর্তমানের থেকে 7টা মাইনাস করতে হবে। আর এই দুইটার অনুপাত করা দেওয়া আছে 5:2। এখান থেকে আমরা কি করছি? ওখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করছি। এরপর আমরা এখানে কি করলাম? দেখো এখানে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত বের করতে বলছে। যেহেতু 5 বছর পরে হবে তাহলে বর্তমান যেটা আছে ওটার সাথে 5টা কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করার পর ও অনুপাতটা আমরা বের করছি কত? একটা পাইছি আমরা 52 আর 28। এই দুইটাকে যদি আমরা রেশিও করি বা সরল অনুপাত করি তখন এখান থেকে পাবো আমরা 13:7, রাইট? আর এটা আমাদের 5 বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত। কারণ আমরা জানি অনুপাত হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্রতম মান। তো সেক্ষেত্রে এটাকে কি করতে হবে? দুইটাকে আমরা সরলীকরণ করে আমাদেরকে ছোট অনুপাতে লিখতে হবে। এখানে দেখো 7-এর কতে দেওয়া আছে যদি a is to b is equal to b is to c হয় তবে প্রমাণ করতে বলছে। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো এগুলো বিভিন্ন বোর্ডে কিন্তু আছে। তো এখানে কি প্রমাণ করতে বলছে দেখো, আমাদেরকে a is to c is equal to এটা দেখাইতে বলছে। তো এক্ষেত্রে এখানে যে মানটা দেওয়া আছে এটা থেকে আসলে ক্রমিক সমানুপাতিকের মান। তো এটাকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি দেখো, যেহেতু আমরা জানি যে কি অনুপাত থেকে একটা ভগ্নাংশ। তো সেক্ষেত্রে আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখলে এভাবে লিখতে পারি a ওভার b ইকুয়ালস b ওভার c, রাইট? তো এখন আমরা এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা লিখতে পারি বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি। আর এটা হচ্ছে কি বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, এটাও কিন্তু ক্রমিক সমানুপাতিক বা কন্টিনিউড প্রপোর্শনের ভ্যালু। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এইটা যেটা আছে এটাতে যদি আমরা বি স্কয়ার মানটা বসিয়ে দিই, এখানে আমরা বি স্কয়ার মান বসিয়ে দিব, এখানে বি স্কয়ার মানটা বসিয়ে দিব। বি স্কয়ার মান যদি দুটাতে বসিয়ে দিই তাহলে উপরে থাকবে আমাদের এ আর সি, নিচে থাকবে এ আর সি। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করে খুব সহজে এখান থেকে আমরা এ ওভার সি বের করে দিতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে রাইট হ্যান্ড সাইড ধরে আমরা লেফট হ্যান্ড সাইডটা কি করতে পারি? প্রুভ করতে পারি। এরপর এখানে খতে যেটা দেওয়া আছে দেখো, এখানে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে এখানে এ কিউব বি কিউব এবং সি কিউব এভাবে দেওয়া আছে। কিন্তু এখানে এ কিউব বি কিউব সি কিউব যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো নিচে দেওয়া আছে, অর্থাৎ হরে দেওয়া আছে বা ডিনোমিনেটরে দেওয়া আছে। আর এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো লবে উপরে দেওয়া আছে। তাই মানে হচ্ছে কি আমাদেরকে এখানে নিচে যেগুলো আছে এগুলা রাখা যাবে না, প্রথম কথা হচ্ছে এটা। তো এক্ষেত্রে আমরা কি করবো? এই যে এখানে আমাদেরকে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার এটার সাথে কিভাবে দেওয়া আছে? মাল্টিপ্লিকেশন আকারে দেওয়া আছে। তো এক্ষেত্রে এটা যদি আমরা ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে দেখো এখানে এ স্কোয়ার আর এটা ক্যান্সেল আউট হয়ে এখানে থাকবে অনলি আমাদের এ, আর বি স্কোয়ার থেকে এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে অর্থাৎ ডিভাইড হয়ে গিয়ে এখানে থাকবে আমাদের বি, আর সি স্কোয়ার এবং এটা এই দুটো ডিভাইড হয়ে এখানে থাকবে আমাদের অনলি সি। এরপর এখানে যে বি স্কোয়ার, এই বি স্কোয়ার কিন্তু এটাতে থেকে যাবে, শুধু এটাতে থাকবে না। এটাতে কি থাকবে? এটাতে বি স্কোয়ার এবং সি স্কোয়ার দুইটাই কিন্তু থেকে যাবে। এখানে কি থাকবে? এখানে আমাদের বি, নিচে বি থাকবে আর উপরে থাকবে আমাদের এ স্কোয়ার এবং সি স্কোয়ার, রাইট? আর এখানে কি থাকবে? এখানে নিচে তো সি আছে আর উপরে সিটা চলে গেছে, তাহলে এখানে থাকবে বি স্কোয়ার আর বি স্কোয়ার, রাইট? এখন আমরা যদি এখানে বি স্কোয়ার এর মানগুলো বসিয়ে দিই খুব ইজিলি আমরা এখান থেকে এ কিউব প্লাস বি কিউব এবং সি কিউব এই তিনটা পাবো।
এরপর দেখো গতে যেটা দেওয়া আছে এখানে উপরে এবং নিচে দুটো রাশি দিয়ে বলেছে এটাকে আমরা ওয়ান প্রমাণ করতে। তো ওয়ান প্রমাণ করার জন্য আমরা জানি যে কি ওয়ান আনতে হলে আমাদেরকে লব এবং হরে একই রকম রাশি আনতে হবে। লব এবং হরে যদি আমরা একই রকম রাশি আনতে পারি তাহলে খুব সহজে এখান থেকে আমরা লিখতে পারি এটা সমান সমান ওয়ান। তো আমরা এটাকে কি করবো, লেফট হ্যান্ড সাইড ধরে ধরে এখানে লব এবং হরের মধ্যে একই রাশি নিয়ে আসবো। এক্ষেত্রেও আমরা ওই যে আমাদের যে সম্পর্কটা দিচ্ছি এই সম্পর্কটা ব্যবহার করব। এটা হচ্ছে কি মোটামুটি এই টাইপের অঙ্কগুলো করার একটা রিভিউ। তো এখন আমি তোমাদেরকে একটু বিস্তারিতভাবে অঙ্কগুলো করে দিচ্ছি, তাহলে তোমরা আরো ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পারবে। তো এখানে সাতের কটা করার জন্য আমরা প্রথমে লিখবো দেওয়া আছে। এখান থেকে আমরা এটাকে ভগ্নাংশ আকারে এভাবে লিখতে পারি a ওভার b ইকুয়ালস b ওভার c। তো এখন আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা লিখতে পারি b স্কয়ার ইজ ইকুয়াল টু a c। তো এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা ধরে এটাকে সিম্পলিফাই করব। আমরা জানি আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, আর নিচে দেওয়া আছে b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি এখানে b স্কয়ারের মান উপরে এবং নিচে দুটাতে বসিয়ে দিব। তাহলে এদিকে আমাদের a স্কয়ারটা ঠিক থাকবে, আর এখানে b স্কয়ারের জায়গায় আমরা বসাবো কি a c, এটা বসাবো রাইট। নিচেও ঠিক b স্কয়ারের জায়গায় আমরা a c বসাবো, আর এখানে আছে আমাদের c স্কয়ার। এটা করার কারণে দেখো আমাদের উপরও a c নিচে a c চলে আসছে রাইট। এখন আমরা যদি উপরে থেকে a কমন নিই তাহলে আর আলটিমেটলি এখানে থাকবে a প্লাস c। আর নিচ থেকে যদি আমরা এখান থেকে c কমন নিই তাহলে আমাদের আলটিমেটলি এখানে থাকবে a প্লাস c রাইট। এখন দেখো উপরে a প্লাস c নিচে a প্লাস c, দুইটা রাশি হুবহু একই রকম। তো এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে এটা চলে যাবে, আর উপরে থাকবে আমাদের a আর নিচে থাকবে আমাদের c। আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লেফট হ্যান্ড সাইড যেটা আমাদেরকে দেখাইতে বলছে রাইট। তো দেখো এখানে সাতের খতে যেটা দেওয়া আছে এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি দেখো আমরা এটাকে ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিব। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড ধরে লেফট হ্যান্ড সাইডে আগে যেটা দেওয়া আছে এটা এটা আমরা লিখবো। তো এখন আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে কি আমরা এই যে ব্র্যাকেটের বাইরে যেটা আছে এটা পুরোটা ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিব। মাল্টিপ্লিকেশন করে দিলে আমাদের উপরে থাকবে a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার, প্লাস দিয়ে এখানেও থাকবে আমাদের a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এদিকেও থাকবে আমাদের প্লাস দিয়ে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আর নিচে আমাদের কি আছে, এখানে আছে a কিউব, এখানে আছে b কিউব, এখানে আছে আমাদের c কিউব রাইট। এখন দেখো এখানে উপরে a স্কয়ার আর নিচে a কিউব, এই দুটা ডিভাইড হয়ে এখানে থাকবে আলটিমেটলি a। আর এখানে b স্কয়ার এবং b কিউব এই দুটো ডিভাইড হয়ে এখানে থাকবে b। আর এখানে ঠিক সিমিলারলি c স্কয়ার এবং c কিউব এই দুটো ডিভাইড হয়ে এখানে থাকবে অনলি c। তাহলে আমাদের উপরে কি আছে, উপরে আছে b স্কয়ার আর c স্কয়ার। তো আমরা জানি কি আমাদের b স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে, আমরা কি বের করছি, b স্কয়ার ইজ ইকুয়াল টু বের করছি আমরা ac রাইট। তো সেক্ষেত্রে আমরা এখানে b স্কয়ারের জায়গায় কি লিখে দিব, ac লিখে দিব। তাহলে আমরা কি করলাম, b স্কয়ারের জায়গায় ac, আর এখানে আছে আমাদের আরেকটা কি c রাইট, c স্কয়ার। তো c স্কয়ারটা আমরা রেখে দিলাম, আর নিচে আছে আমাদের কত a। ঠিক একইভাবে আমরা এখানে কি করব, এখানে আমাদের a স্কয়ার এবং c স্কয়ার আছে। তো a স্কয়ার এবং c স্কয়ার যদি থাকে তাহলে আমরা এটাকে একসাথে করে a c হোল স্কয়ার এভাবে লিখতে পারি রাইট। আর নিচে আছে আমাদের কত b, প্লাস এদিকে আমাদের কি আছে a স্কয়ার b স্কয়ার, আর নিচে আছে আমাদের c। তো a স্কয়ার b স্কয়ারের এখানে আমরা কি করব, এখানে আমরা b স্কয়ারের মানটা বসিয়ে দিব। বি স্কয়ার মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের এখানে থাকবে a স্কয়ার ইন্টু বি স্কয়ারের মান হচ্ছে কত a c, আর নিচে আছে আমাদের c। তো এখন দেখো এখানে উপরে a এবং নিচের a এই দুটো ডিভাইড হয়ে এখানে হয়ে যাবে, এখানে থাকবে আমাদের আর কত c ইন্টু c স্কয়ার, তার মানে এটা মিল হয়ে যাবে c কিউব। প্লাস এখানে আমাদের এসি যেটা আছে, এসির মান আমরা কি আমরা জানি এসি হচ্ছে কি বি স্কয়ার, আবার এটার উপর পাওয়ার আকার আছে আবার এ স্কয়ার। এটা হচ্ছে কি এসি যেটা মান হচ্ছে কি বি স্কয়ার, আর পাওয়ার আকার আছে আবার এ স্কয়ার, আর নিচে আছে আমাদের বি। প্লাস এদিকে কি আছে এ স্কয়ার ইন্টু এ, আর এখানে উপরে সি আর নিচে সি দুটো ডিভাইড হয়ে চলে যাবে। তাহলে এখানে থাকবে আলটিমেটলি আমাদের এ কিউব, অর্থাৎ এ স্কয়ার ইন্টু এ এই দুটো মিল হয়ে যাবে এ কিউব। দেখো আমাদের প্রায় প্রমাণটা শেষ। আমরা এখানে দেখো এখানে নিচে আছে বি আর এখানে আছে বি স্কয়ার, আবার এটার উপর পাওয়ার আকার আছে আবার টু। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই পাওয়ারের সাথে পাওয়ার মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে আসলে বি টু দ্য পাওয়ার ফোর, আর নিচে হয়ে থাকবে আমাদের বি, আর এদিকে এ কিউব, আর এদিকে আছে আমাদের সি কিউব। এখন দেখো এখানে বি টু দ্য পাওয়ার ফোর আর এটার সাথে এই দুইটা আমরা যদি ডিভাইড করি তাহলে এখান থেকে পাবো আমরা বি টু দ্য পাওয়ার থ্রি। এটা হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী, কারণ হচ্ছে কি এখানে বি এর উপর পাওয়ার আছে ফোর, আর নিচে আছে বি এর উপর পাওয়ার ওয়ান।
তো এরা যদি ডিভাইড আকার আছে, তো আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী দুইটা বেস যদি একই রকম হয় এবং ওরা যদি ডিভিশন আকারে থাকে, তখন ওদের পাওয়ার গুলো কি হয়, পাওয়ার গুলো মাইনাস হয়। তার মানে আমরা লিখতে পারি 4 b⁴ 4 - 1 ইকুয়াল কত, b⁴ রাইট। এটা এভাবে হিসাব করা হয়েছে। তাহলে আমরা এটা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, আমরা লিখতে পারি a³ + b³ + c³ আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদেরকে দেখাইতে বলছে, রাইট। তো দেখো এখানে সাতের ঘতে যেটা দেওয়া আছে খুবই সহজ একটা অঙ্ক। তো এখানে ঠিক আগের মতো আমরা এখান থেকে লিখতে পারি যে দেওয়া আছে দিয়ে লিখতে পারি যে কি b² = ac। এখানে আমরা b² = ac এটা এই মানটা ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে ওটা ধরে নিব এবং লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা আছে এটাকে আমরা সিম্পলিফাই করে এখান থেকে আমরা লব এবং হর একই রকম আনতে হবে। যদি লব এবং হর যদি আমরা একই রকম আনতে পারি, তখন এটাকে ডিভাইড করলে আলটিমেটলি আমাদের রাইট হ্যান্ড সাইডে যে ওয়ান আছে ওয়ানটা মিলে যাবে। তার মানে এখানে আমাদের মূল কাজ হচ্ছে কি এটা পুরোটাকে লব এবং হর অর্থাৎ নিউমারেটর এবং ডিনোমিনেটরকে সেম করা। তো দেখো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা আছে এটা ধরে লিখবো। তো দেখো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি এখানে আমরা এই যে এ এবং সি যেটা আছে, এ সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি b²। তার মানে এখানে অলরেডি b² যদি চলে আসে আর একটা আছে b, তার মানে এটা পুরোটা মিলে হয়ে যাবে b³। আর এরপর এখানে দেখো আমাদের এ সি বা সি এ যেটা আছে এটা পরিবর্তে আমরা লিখতে পারি কি b²। যদি b² এখানে পরিবর্তন করে লিখি তাহলে আমাদের সুবিধা কি, দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে তিনটা থেকে যদি বি একটা কমন নিই তাহলে আলটিমেটলি আমাদের উপরে এখানে আছে বি, এখানে আছে বি, তাহলে আমরা কি পাবো, বি বি মিলে যাবে। এবং এখানে যখন আমরা বি একটা কমন নিব দেখো তখন এটা এ বি এবং সি এটা হুবহু দেখতে এটা যেভাবে আছে এটার মতো হুবহু মিলে যাবে। তো আমরা সেটাই করতে চাচ্ছি। আর এখানে যেহেতু এটা তো কিউব আছে, এটাও তো কিউব আছে, তো এক্ষেত্রে আমরা আপাতত এখানে কিউবটাকে কোনো কিছু করার প্রয়োজন নেই, কিউবটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে। কারণ কিউব এগুলো ভেঙে যদি এগুলো যদি আমরা হিসাব করতে যাই তাহলে অঙ্কগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা সিম্পলি যেটা করবো সেটা হচ্ছে কি আমরা এই যে মানটা দেওয়া আছে এই মানটা ব্যবহার করে উপরে নিচে একই রকম রাশি নিয়ে আসবো। তো এক্ষেত্রে এখানে প্রথমে যেটা করবো এখানে এসি, এসি এর পরিবর্তে আমরা কি বসাবো, এসি এর পরিবর্তে বসাবো আমরা b²। আর এখানে আর থাকবে আমাদের কত, বি, রাইট। আর এখানে যেটা আছে এগুলোকে আমরা কিছুই করবো না, এভাবে রেখে দিব a+b+c। আর এর উপর পাওয়ার দেওয়া আছে কত, 3। আর এখানে যেটা দেওয়া আছে এখানে শুধু এসি যেটা দেওয়া আছে এটার পরিবর্তে আমরা আবার b² লিখবো। তাহলে এখানে এ বি প্লাস বি সি এতটুকু ঠিক থাকবে। আর এখানে এসি যেটা আছে এটার পরিবর্তে আমরা লিখবো b²। আর এটার উপর যে কিউব আছে কিউবটা এভাবে হুবহু থেকে যাবে। তো এখন দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে b³। আর এখানে আছে আমাদের কত, এ প্লাস বি প্লাস সি এটার পুরোটার উপর আছে কিউব। এখন দেখো এখানে পুরোটার মধ্য থেকে যদি আমরা বি কমন নিই, অনলি বি কমন নিই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো b³। আর এদিকে থাকবে আমাদের, যেহেতু আমরা বি কমন নিচ্ছি, আর এখানে থাকবে আমাদের এ প্লাস বি প্লাস সি। আর এটার উপর আছে আমাদের কিউব। এখন দেখো এখানে b³ কেন হলো, b³ এই জন্য হলো যে কি এখানে যেহেতু পুরোটার উপর ফুল কিউব দেওয়া আছে, তাহলে এখান থেকে যদি কোনো কিছু কমন নিই তাহলে ওটা পুরোটার উপরও কি থাকবে, কিউব থাকবে, রাইট। অর্থাৎ আমাদেরকে পাওয়ার যেটা এখানে দেওয়া আছে এটা এখানে লিখতে হবে। আবার যদি আমরা এটাকে যদি ব্যাক ক্যালকুলেশন করি, ভিতরে যদি মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে কিন্তু আবার আমরা হুবহু এই রাশিটা এখান থেকে বের করতে পারবো, রাইট। এখন দেখো তাহলে এখানে আমাদের উপরে এবং নিচে রাশি দুটো দেখতে একই রকম না, যদি রাশি দুটো একই রকম হয় তাহলে আমরা ওদেরকে ডিভাইড করলে আলটিমেটলি আমরা পাবো 1। আর এটা আমাদের কাঙ্ক্ষিত সে রাইট হ্যান্ড সাইড যেটা আমাদেরকে কি বলছে, দেখাইতে বলছে। দেখো এই জিনিসটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এখানে b³ কিভাবে বলছে আমি তোমাদেরকে একটু ভেঙে এটা দেখি দেখাচ্ছি। আমি শুধু নিচের লাইনটা লিখতেছি। নিচে আমাদের কি আছে, এ বি প্লাস বি সি প্লাস b², এটার পুরোটার উপর কি দেওয়া আছে, কিউব দেওয়া আছে, রাইট। আমার কাজ কি, আমি এখান থেকে বিটা কমন নিব। আচ্ছা আমি বিটা কমন নেওয়ার জন্য আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, এরপর এখানে বি দিলাম। তো বিটা যদি বি দেওয়ার পর আমরা এখান থেকে বিটা কমন নিলাম, তাহলে এখানে থাকবে এ প্লাস এখানে থাকবে বি প্লাস আর এখানে থাকবে আমাদের সি। এতটুকু এটা পুরোটার উপর যেহেতু কিউব তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, হোল কিউব দিতে হবে, রাইট। হোল কিউব দিলে এই কিউবটা আমরা ডিস্ট্রিবিউট করে যেহেতু বি এর উপর এবং এটার উপর একসাথে লিখতে পারি, যেহেতু এটা বি এবং অর্থাৎ এটা পুরোটার উপর আছে এবং বি এটার সাথে পুরোটার সাথে কিভাবে আছে, মাল্টিপ্লিকেশন আকার আছে। তো এক্ষেত্রে এটাকে আমরা সেপারেট করে b³ আর এখানে এ প্লাস বি প্লাস সি এভাবে লিখতে পারি, রাইট।
তো দেখো এখানে 8-এর আমাদের ক, খ, ঘ তিনটা অঙ্ক দেওয়া আছে বা তিনটা সমীকরণ দেওয়া আছে, যেখানে বলা হয়েছে আমাদেরকে কি করতে হবে, সমাধান করো। অর্থাৎ সমাধান বা আমাদেরকে সলিউশন করতে বলা হয়েছে। তো সমাধান বা সলিউশন জিনিসটা কি, আমরা জানি সমাধান করা মানে হচ্ছে এখানে যে ভেরিয়েবল দেওয়া থাকে ওই ভেরিয়েবলের মানগুলো বের করা। তো এখানে সবগুলোতে ভেরিয়েবল একটাই দেওয়া আছে, সেটা হচ্ছে কি এক্স। তো আমাদের আলটিমেট কাজ হবে কি এই এক্স এর মানটা বের করা। তো এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমাদের এখানে যে রুট আছে রুট গুলো আমাদেরকে তুলে ফেলতে হবে। তো এখন আমরা যদি ক এবং খ এই দুটো থেকে যদি আমরা রুট উঠাতে হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা যোজন বিয়োজন করব, যেটাকে বলা হয় ডিভিডেন্ড এবং কম্পোনেন্ড। কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড যদি করি তাহলে আমরা এখানে থেকে খুব সহজে আমরা উপর থেকে রুটটা দুই পাশ থেকে উঠে ফেলতে পারি, রাইট? তাহলে আমাদের কাজ, প্রথম কাজ হচ্ছে কি, আমরা যোজন বিয়োজন করব বা কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড করব। তো এখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করার নিয়ম কি, যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে কি, প্রথমে উপরে যেটা আছে এটা উপরে এবং নিচে হুবহু বসিয়ে দিব। তাহলে উপরে কি আছে, 1 - স্কয়ার রুট অফ 1 - এক্স। ঠিক সেম জিনিস আমরা নিচে বসিয়ে দিব, 1 - স্কয়ার রুট অফ 1 - এক্স, রাইট? এরপর যেহেতু আমরা আগে কি করব, আগে আমরা যোজন করব, এরপর আমরা বিয়োজন করব। তো সেক্ষেত্রে এখানে যেহেতু যোজন আগে করব, তাহলে আমাদেরকে উপরে যোগ দিয়ে নিচে যেটা আছে ওটা বসাইতে হবে। নিচে কত দেওয়া আছে, 1 + স্কয়ার রুট অফ 1 - এক্স। এরপর হচ্ছে কি বিয়োজন। তো বিয়োজনের ক্ষেত্রে আমরা এখানে মাইনাস দিয়ে এখানে যেটা আছে এটা বসিয়ে দিব। যেহেতু এখানে মাইনাস আছে তাই সেক্ষেত্রে এটা সাইন গুলো পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এটা হয়ে যাবে -1 আর এদিকে হবে -স্কয়ার রুট অফ 1 - এক্স। ঠিক সেম কাজ আমরা এটাতে করতে হবে। তো এটাতে করার জন্য উপরে যে ওয়ান আছে, ওয়ান উপরে এবং নিচে দুইটাতে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা প্রথমে যোগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখবো, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে আবার নিচেরটা লিখবো। এটা হচ্ছে কি যোজন বিয়োজন করা। আমরা অবশ্যই এখানে লিখবো যোজন বিয়োজন করে। তো যোজন বিয়োজন করলে আমাদের সুবিধা হচ্ছে কি, দেখো এখানে আছে +1 আর এদিকে আছে +1, তাহলে এই দুটো মিল হয়ে যাবে 2। আর এখানে আছে স্কয়ার রুট আর এদিকে আছে -স্কয়ার রুট অফ 1 - এক্স, এখানে আছে +স্কয়ার রুট অফ 1 - এক্স। তাহলে এই দুটো দেখতে খুব একই রকম না? তো একই রকম হলে এই দুটোকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আর আলটিমেটলি আমাদের উপর অনলি থাকবে 2। আর নিচে কি আছে দেখো, নিচে এখানে এটা হচ্ছে কি +1 আর এটা আছে -1, তাহলে এই দুটো চলে যাবে আর এখানে থাকবে আমাদের -2। মাইনাস দিয়ে এটা আছে, মাইনাস দিয়ে আবার এটা হুবহু এটা আছে। তাহলে এই দুটাকে যদি আমরা একসাথে করি তাহলে এটা হয়ে যাবে -2 স্কয়ার রুট অফ 1 - এক্স। আর এদিকে থাকবে আমাদের কত, উপর হবে 4 আর নিচে হবে -2, রাইট? তো দেখো এখন আমরা যদি এটাকে নিচে উপরে উপরে নিচে এবং এদিকে যদি ভাগ করি, এখানে যদি মাইনাস চলে আসে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/স্কয়ার রুট অফ 1 - এক্স। আর এদিকে হবে কত আমাদের, এদিকে হবে এটাকে এটা দ্বারা ডিভাইড করলে এখানে থাকবে আমাদের আলটিমেটলি R2। তো আমরা কি করলাম দেখো, এখানে এটা এবং এটাকে 2 দ্বারা ডিভাইড করলাম, তাহলে এখানে আর উপরে উপরে থাকবে আলটিমেটলি 1। আর এটাকে এটা দ্বারা ডিভাইড করলে এখানে থাকবে আমাদের আলটিমেটলি 2। যেহেতু এখানে আছে মাইনাস আর এখানেও আছে মাইনাস, এই দুইটা মাইনাস ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে দুইটা প্লাস হয়ে যাবে। তো এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা লিখতে পারি 2 × স্কয়ার রুট অফ 1 - এক্স ইকুয়ালস 1, রাইট? এখন যেহেতু এখানে স্কয়ার আছে, স্কয়ার রুট আছে, তো সেক্ষেত্রে স্কয়ার রুট উঠানোর জন্য আমরা কি করবো, বোথ পাশে আহ স্কয়ার বা বর্গ করব। তাহলে স্কয়ার বা বর্গ করলে এখানে থাকবে আমাদের 2 × স্কয়ার রুট অফ 1 - এক্স। এটার উপর আমরা কি করব, বর্গ করব, রাইট? ঠিক সেম কাজ আমরা এটার জন্য করতে হবে। তাহলে এটা 1 স্কয়ার, আমরা কি করলাম, বর্গ বা স্কোয়ারিং বোথ সাইড, বর্গ করে বা স্কোয়ারিং বোথ সাইড, এটা অবশ্যই আমরা লিখবো। তাহলে স্কোয়ার করলে আমাদের এখানে কি থাকবে, যেহেতু এটা পুরোটা মাল্টিপ্লিকেশন আকার আছে, তাই 2 এর উপর স্কোয়ার দিলে এটা হয়ে যাবে আমাদের 4। আর এখানে স্কোয়ার আর রুটে ক্যান্সেল আউট হয়ে গিয়ে আর এখানে থাকবে 1 - এক্স, রাইট? আর এদিকে আছে আমাদের 1। তো এখন আমরা এটা 4 টাকা যদি ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিই, এটা হয়ে যাবে 4 - 4x। আর এদিকে আছে আমাদের কত, 1। তাহলে আমরা লিখতে পারি 4x ইকুয়ালস কত, 4 - 1। 4 - 1 মানে কত হবে, 4 - 1 মানে এটা হবে 3। তার মানে সুতরাং আমরা লিখতে পারি x ইকুয়ালস 3/4। আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। তো 8 নম্বরের খতে যেটা দেওয়া আছে এটাও ঠিক আগের মতো, যেহেতু এখানে আমাদের স্কয়ার রুট দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করার যেটা নিয়ম সেটা হচ্ছে কি, আমরা উপরে এবং নিচে, উপরে যেটা আছে অর্থাৎ লবে যেটা আছে এটা হুবহু উপরে নিচে লিখে দিব। তাহলে উপরে কি দেওয়া আছে, এক্স 1 + এক্স মাইনাস স্কয়ার রুট অফ এ স্কয়ার মাইনাস
এক্স স্কোয়ার, আর ঠিক নিচে আমরা লিখে দিব এ প্লাস এক্স মাইনাস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। লিখে দেওয়ার পর যেহেতু আমরা যোজন করব তাইলে উপরের সাথে দিব যোগ, আর যেহেতু এরপর বিয়োজন করব তাই নিচে দিব আমরা বিয়োগ। তো এরপর আমরা উপর নিচে যে রাশিটা আছে হুবহু নিচের রাশিটা উপরের নিচে লিখে দিব। তার নিচে কি আছে এ প্লাস এক্স মাইনে প্লাস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে যেহেতু আমাদের মাইনাস আছে তখন এখানে যে সাইন গুলো আছে সাইন গুলো পরিবর্তন হয়ে যাবে, তার মানে নিচে এটা হয়ে যাবে মাইনাস এ মাইনাস এক্স, আর এটা হবে মাইনাস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেম কাজ আমরা এটার জন্য করব। তো সেক্ষেত্রে এখানে কি হবে, উপরে বি এবং নিচে বি আগে বসাই দিব, তারপর এখানে প্লাস দিয়ে নিচেরটা লিখবো আর মাইনাস দিয়ে আবার নিচেরটা লিখবো। তাহলে আমরা কি করলাম, যোজন বিয়োজন করলাম, আমরা কথাটা এখানে অবশ্যই লিখবো। তো দেখো এটাও ঠিক আগেরটার মতো, দেখো এখান থেকে উপরে এখান থেকে আর এখানে এই পর্যন্ত এই দুটো মিল, অর্থাৎ মাইনাস দিয়ে এটা এভাবে আছে আর এখানে প্লাস দিয়ে এটা আছে, তাহলে এই দুটো যদি আমরা ক্যান্সেল আউট করে দিই তাহলে আর আলটিমেটলি আমাদের উপরে থাকবে কি, উপরে থাকবে এ আর এটার সাথে আছে আরেকটা এ, তার মানে উপরে আছে থাকবে আমাদের 2a, আর এখানে থাকবে এক্স প্লাস এক্স তার মানে 2x, তাহলে আমরা 2টাকে কমন নিয়ে আমরা লিখতে পারি এক্স প্লাস এ। উপরে থাকবে আমাদের এটা, আর নিচে কি থাকবে দেখো আমাদের এখানে এই যে মাইনাস এ আর প্লাস এ ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে মাইনাস এক্স আর প্লাস এ এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের নিচে থাকতেছে কত, মাইনাস দিয়ে এটা আবার মাইনাস দিয়ে এটা, তার মানে এই দুটাকে আমরা যদি একসাথে করি তাহলে এটা হয়ে যাবে -2 স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট। আর এদিকে আমাদের কত আছে, এদিকে আছে আমাদের বি প্লাস এক্স আর এখানে আছে বি মাইনাস এক্স। তো আমরা এখানে যদি উপরে নিচে দুটাকে 2 দ্বারা ডিভাইড করি তাহলে আলটিমেটলি আমাদের 2টা ওখান থেকে চলে যাবে, তাহলে উপরে থাকবে আমাদের এক্স প্লাস এ আর নিচে থাকবে আমাদের মাইনাস দিয়ে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এদিকে আছে আমাদের কি বি প্লাস এক্স আর এদিকে নিচে আছে বি মাইনাস এক্স, রাইট। তো এখন দেখো এখানে আমাদের নিচে কিন্তু এখনো রুট রয়ে গেছে, তো রুটটা আমাদেরকে এখান থেকে বাদ দেওয়ার জন্য বা ক্যান্সেল আউট করার জন্য আমাদেরকে আবার কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে বোথ সাইডকে বর্গ করব, তাহলে বর্গ করলে আমরা এখান থেকে নিচে রুটটা আমাদের চলে যাবে। তাহলে আমরা আগে যেটা রাশিটা যেভাবে আছে হুবহু এভাবে লিখে দিব। তাহলে আমরা কি করলাম, উপপক্ষকে বর্গ করে বা স্কোয়ারিং বোথ সাইড। এবারে বর্গ করলে আমাদের এখানে উপরে যেটা আছে সেটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি যে এক্স প্লাস এ, অর্থাৎ দুইটা এক্স প্লাস এ আকারে লিখতে পারি, রাইট, কিন্তু এক্স প্লাস এ, এটাকে দুইটা এক্স প্লাস এ আকারে লিখলাম। আর নিচে যেটা আছে এটা যেহেতু পুরোটার উপর আমরা কি করছি বর্গ করছি, তাহলে এখানে স্কোয়ার রুট যেটা আছে এটা উঠে যাবে এবং মাইনাস যেটা আছে মাইনাস সাইনটা উঠে যাবে, উঠে গিয়ে তাহলে নিচে কি থাকবে, নিচে থাকবে আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট। আর এদিকে আমাদের যেটা আছে এটাকে যদি আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে লিখি তাহলে এখানে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর নিচে থাকবে আমাদের একইভাবে বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার, রাইট। এখন দেখো এখানে আমাদের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তো এটাকে আমরা জানি কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে, যেন আমাদের উপরে একটার সাথে এটা মিলে যায়, তাহলে আরেকটা হবে কি এ মাইনাস বি এক্স। আর উপরে আমাদের এখানে কি আছে এক্স প্লাস এ, আর আরেকটা আছে কি এক্স প্লাস এ, দুটো এক্স প্লাস এ আছে। তো এখন দেখো এখানে উপরে এক্স প্লাস এ আর নিচের এক্স প্লাস এ এটার সাথে এটা হুবহু মিল, তো সেক্ষেত্রে এটাকে ডিভাইড করে দিলে আমাদের জিনিসটা আরো ছোট হয়ে যায়, রাইট। আর এদিকে যেটা আছে এটা আপাতত এভাবে থাকবে, এখানে আছে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর নিচে আছে বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার, রাইট। তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করার কারণে এখানে কি উপর আছে কত এক্স প্লাস এ আর নিচে আছে কত এ মাইনাস এক্স। আর এদিকে যেটা সেটা আমরা আপাতত হুবহু দেখে দিব, এখানে আছে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আছে বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। তো দেখো এখানে এটা অনেকটা জটিল একটা আকার ধারণ করছে, তো এক্ষেত্রে আমরা
যেহেতু এখানে আর কোনো ধরনের ক্যালকুলেশন করা পসিবল হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয়বার আবার যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে এখান থেকে যে টার্ম গুলো আছে এগুলো আরো সিম্পলিফাই হয়ে আরো ছোট টার্মে পরিণত হবে, কারণ এখানে যোজন বিয়োজন করলে আমাদের এখানে অনেকগুলো টার্ম কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তো যোজন বিয়োজন করার জন্য এখানে প্রথমে আমরা উপরে যেটা আছে এটা হুবহু লিখে দিব এক্স প্লাস এ, এখানে আমরা লিখে দিব এক্স প্লাস এ। যেহেতু আমরা প্রথমে যোজন করবো তাহলে যোগ দিয়ে নিচেরটা যেভাবে আছে সেভাবে লিখে দিব এ মাইনাস এক্স, আর বিয়োজনের ক্ষেত্রে এখানে নিচে যেটা আছে এটা বিয়োগ দিয়ে লিখে দিব, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ, আর মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস এক্স, রাইট। সেম কাজ আমরা এই পাশেও করব। তো সেক্ষেত্রে এখানে উপরে যেটা আছে এটা উপরে নিচে হুবহু বসিয়ে দিব, বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে বসিয়ে দিব বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। এরপর যেহেতু আমরা যোজন করব তাহলে যোগ দিয়ে নিচেরটা লিখবো এখন, তাহলে এখানে আছে কি বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। আর যেহেতু আমরা বিয়োজন করতেছি তাহলে বিয়োগ দিয়ে এবার আবার নিচেরটা লিখবো। তো নিচেরটা লিখলে এখানে সাইন যেগুলো আছে ওগুলো পরিবর্তন হয়ে যাবে, কারণ এখানে কি আছে মাইনাস আছে। তাহলে মাইনাস থাকার কারণে এখানে যদি সাইন পরিবর্তন হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, আর এখানে হবে প্লাস টু বি এক্স, আর এটা হবে মাইনাস এক্স স্কোয়ার। জাস্ট আমরা কি করলাম, উপপক্ষকে আবার যোজন বিয়োজন করলাম। তাই দেখো দ্বিতীয়বার যোজন বিয়োজন করার কারণে আমাদের কি সুবিধা হয়েছে, এখানে আমাদের দেখো এখানেও এক্স আছে এখানে এক্স আছে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। আবার এখানে মাইনাসে আবার প্লাস, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে উপরে থাকতেছে আমাদের আলটিমেটলি টু এ, অর্থাৎ এর সাথে প্লাস করলে টু এ, আর নিচে থাকতেছে এক্স প্লাস এক্স, তার মানে নিচে থাকতেছে আমাদের টু এক্স, রাইট। আর এদিকে কি থাকে দেখো, এখানে আমাদের বি স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার, এই দুটা মিলে হয়ে যাবে টু বি স্কোয়ার। এরপর এখানে আমাদের প্লাস টু বি এক্স, এখানে মাইনাস টু বি এক্স, আর এদিকে প্লাস টু বি এক্স, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, এই দুটো চলে যাবে। আবার এখানে এক্স স্কোয়ার, আর এদিকে আছে কি এক্স স্কোয়ার, তাহলে দুইটাকে যোগ করলে আমরা এখানে পাবো প্লাস টু এক্স স্কোয়ার, রাইট। এবার নিচে আসো, নিচে আমাদের কি আছে দেখো, এখানে আছে প্লাস বি স্কোয়ার, এদিকে আছে মাইনাস বি স্কোয়ার, তাহলে এই দুটো চলে যাবে। আর এখানে আবার এখানে কিন্তু প্লাস এক্স স্কোয়ার, আর দিকে আছে মাইনাস এক্স স্কোয়ার, এটাও চলে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের নিচে থাকতেছে কি টু বি এক্স প্লাস টু বি এক্স, তার মানে নিচে থাকবে আমাদের ফোর বি এক্স, রাইট। তো এখন আমরা যদি একটু আর এটা দুটাকে ডিভাইড করি তাহলে আলটিমেটলি আমাদের এদিকে পাবো আমরা এ ওভার এক্স, আর এদিকে পাবো আমরা যেহেতু এখানে এটা তো টু আছে এটা তো টু আছে, তো আমরা যদি টুটাকে এখান থেকে কমন নিই তাহলে আমাদের এদিকে থাকবে কত বি স্কোয়ার প্লাস এক্স, আর নিচে থাকবে আমাদের ফোর বি এক্স। আবার এটাকে এটা দ্বারা ডিভাইড করলে এখানে আলটিমেটলি এটা যেটা পাবো সেটা হচ্ছে টু। আবার এখানে যে এটার নিচে এক্স আছে এটার নিচে এক্স আছে, তো সেক্ষেত্রে এখান থেকে আসলে এক্সটা চলে যাবে। তো এক্সটা চলে গেলে আর এদিকে থাকবে কি আমাদের এ, তাহলে এই যেগুলো আমরা লিখতে পারি এদিকে উপরে আছে আমাদের কত বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে কি টু, এক্স যদি চলে যায় তাহলে আমাদের এখান থেকে টু বি। তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি যে উভয় পক্ষকে কি করলাম, আমরা উভয় পক্ষকে আমরা টু, তো দেখো এখন আমরা এখানে a is equal to আমরা যদি এখন ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে দেখো এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা লিখতে পারি টু এ বি ইকুয়ালস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, রাইট। অথবা আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি টু এ বি মাইনাস বি স্কোয়ার, রাইট। এখন যদি আমরা আমরা যেহেতু ভেরিয়েবল এক্স এর মান বের করবো, তো এক্স টাকে যদি রেখে দিয়ে যদি আমরা বোথ পাশকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমরা পাবো কি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ টু এ বি মাইনাস বি স্কোয়ার। তো আলটিমেটলি এখানে কিন্তু আর এটাকে কোনো কিছু করার পসিবল না, তাহলে আমরা এখানে কি করলাম স্কোয়ার রুট বা বর্গমূল করে, উপপক্ষকে আমরা কি করলাম বর্গমূল করে, রাইট, বা স্কোয়ার রুট বোথ সাইড। সুতরাং আমরা কি পেলাম, আমরা এক্স এর মান পাইলাম প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ টু এ বি মাইনাস বি স্কোয়ার, রাইট। আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। তো দেখো এখানে আটের ঘতে যেটা দেওয়া আছে এদিকে দেওয়া আছে 81, আর এটার সাথে এখানে যেটা দিচ্ছে এটার উপর কিন্তু কিউব দেওয়া আছে।
আবার একটা জিনিস খেয়াল করো, এখানে আমার নিচে যেটা দেওয়া আছে 1 + x, ঠিক এদিকেও এখানে 1 + x দেওয়া আছে। আবার এদিকে দেওয়া আছে 1 - x, আবার এদিকে নিচে দেওয়া আছে 1 - x। তো এক্ষেত্রে আমরা যদি এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনটা করা সহজ হবে। আর এখানে 81 যেটা দিচ্ছে, এটা কিন্তু আমাদের স্কোয়ার নাম্বার, আমাদের এই 9 স্কোয়ার ইজ 81। তাহলে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, এখানে যে এটা আছে এটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এই পাশে পাঠিয়ে দিলে এই পাশে আমাদের আর থাকবে 81। তাহলে ওই পাশে কি হবে? ওই পাশে আসলে আগে আমরা এই পাশে যেটা আছে এটা লিখে দিই 1 + x, আর এখানে আছে 1 - x। এখন এটা যদি এই পাশে আসে তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি, এটা হর যেটা আছে হর লবে চলে যাবে, আর লব হরে চলে যাবে, অর্থাৎ উল্টো হয়ে যাবে। আর এখানে যে কিউব আছে কিউবের কোনো পরিবর্তন হবে, এটা কিউব থেকে যাবে। তাহলে আমরা উপরে লিখবো কত, 1 + x, আর নিচে লিখবো 1 - x। তার মানে এখানে কি হয়েছে, লব হরে চলে গেছে, আর হর কোথায় চলে আসছে, হর লবে চলে আসছে, রাইট। তাহলে দেখো এখানে এটা আর এটা দেখতে একই রকম না, এবং ওরা কিভাবে আছে, মাল্টিপ্লিকেশন আকার আছে। তো এটাকে আমরা একসাথে করে লিখতে পারি 1 + x, আর নিচে আছে কত, 1 - x। তাহলে এখানে যেহেতু পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 3, তাহলে যেহেতু বেস একই রকম এবং তারা মাল্টিপ্লিকেশন আকার আছে, তাহলে তাদের পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। যোগ হলে কত হয়ে যাবে, এটা 3 + 1, এটা হয়ে যাবে 4, রাইট। তো এদিকে কি আছে, 81। তো 81 কে আমরা ভেঙে 9 স্কোয়ার আকারে লিখতে পারি, রাইট। আর তাহলে এটাকে আমরা দুইটা স্কোয়ার আকারে লিখতে পারি। তার মানে আমরা যদি 1 + x আর 1 - x এটাকে এভাবে করে প্রথমে স্কোয়ার দিয়ে লিখতে পারি, আবার আরেকটা স্কোয়ার দিয়ে এভাবে লিখতে পারি ভেঙে। অর্থাৎ আমরা টু দ্য পাওয়ার 4 যেটা আছে, 4টাকে ভেঙে এভাবে দুইটা পাওয়ারে আলাদা আলাদা করে লিখতে পারি। এটা এই জন্য করলাম যে আমরা এখানে 9 এর উপর যে স্কোয়ার আছে স্কোয়ার, আর এখানে যে স্কোয়ার আছে স্কোয়ার, আমরা কি করব, এটা বাদ দিব বা এখান থেকে ওমিট করব। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব, বোথ পাশকে আমরা কি করব, বর্গমূল করব। তো বর্গমূল করলে এখানে হয়ে যাবে আমাদের 9, আর এদিকে থাকবে আমাদের একটা স্কোয়ার চলে যাবে। তো একটা স্কোয়ার চলে গেলে আর এখানে কি থাকবে, আরেকটা স্কোয়ার থাকবে। তার মানে 1 + x, আর এখানে থাকবে 1 - x। তাহলে আমরা কি করলাম, বর্গমূল করে, এখানে কিন্তু আরেকটা স্কোয়ার থেকে যাবে। তো আমরা এখানে যে 9 আছে, 9ও কিন্তু আবার একটা স্কোয়ার নাম্বার। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে কি, আমরা এই পাশে যেটা আছে এটাকে আমরা এই পাশে এনে লিখতেছি। যেহেতু আমরা এক্স এর মানটা বের করবো, তো আমরা এটাকে একটু ঘুরিয়ে এইভাবে লিখতেছি, যে উপরে এখানে থাকবে 1 + x, আর নিচে হবে 1 - x। এটার উপর পাওয়ার আকারে দেওয়া আছে কত, স্কোয়ার। আর এখানে যে 9 আছে, 9কে আমরা ভেঙে 3 স্কোয়ার আকারে লিখতে পারি, রাইট। যেহেতু আমরা জানি হচ্ছে কি 3 স্কোয়ার = 9। তো এখন যেহেতু আবার এখানে উভয় পাশে সেম স্কোয়ার চলে আসছে, তো স্কোয়ারটাকে আমরা এখান থেকে বাদ দেওয়ার জন্য আমরা কি করব, বোথ পাশকে বর্গমূল করব। তো বর্গমূল করলে এটা কত হয়ে যাবে, 1 + x, আর নিচে থাকবে 1 - x। আর এদিকে যেটা হবে সেটা হচ্ছে কি +-3। তাহলে আমরা কি করলাম, পুনরায় বর্গমূল করে, রাইট। এই কথাগুলো আমরা অবশ্যই লিখবো। তো এখন দেখো এখানে এক্স এর মান এখানে, এখন দেখো এখানে এদিকে যেটা আছে এটা কিন্তু +-3। তার মানে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি, একবার এর প্লাস ভ্যালু নিব আর একবার মাইনাস ভ্যালু নিব। তো এখন দেখো আমরা যদি 3 এর পজিটিভ ভ্যালু নিই, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি 1 + x, আর নিচে আছে 1 - x ইকুয়াল কত, 3। আর আমরা যদি নেগেটিভ ভ্যালু নিই, এখানে আমরা কি করলাম, পজিটিভ ভ্যালু নিলাম। আর আমরা যদি নেগেটিভ ভ্যালু নিই তাহলে আমরা লিখতে পারি কত, 1 + x আবার 1 - x ইকুয়ালস কত, -3। এখানে আমরা যদি এখন এটাকে সিম্পলিফাই করি, তাহলে আমরা যদি কি পাবো দেখো, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হবে 1 + x, আর এদিকে পাবো আমরা 3 - 3x। তাহলে এখান থেকে আমরা পাবো x প্লাস 3x, এদিকে আসলে এটা হয়ে যাবে +3x, আর এদিকে হবে কত, 3 - 1। তাহলে আমরা আলটিমেটলি এখানে পাচ্ছি কত, 4x ইকুয়ালস 2। যেখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়ালস 2/4। এটাকে ডিভাইড করলে আমরা পাবো 1/2। এটা হচ্ছে কি x এর একটা মান। এখন আমরা যদি মাইনাস ভ্যালু নিই তাহলে এখান থেকে কি পাবো দেখো, এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি ঠিক আগের মতো, আমরা এখানে পাবো 1 + x, আর এদিকে পাবো আমরা -3 আর -x, এই দুটো মিলে হয়ে যাবে +3x, রাইট। তাহলে এখন যদি আমরা এক্স গুলোকে একসাথে করি তাহলে আমরা পাবো কত, 3x - x, আর এদিকে পাবো আমরা 1 + 3। তাহলে এদিকে থাকবে আমাদের 2x, আর এদিকে থাকবে 1 + 3 ইকুয়ালস 4। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে লিখতে পারি x ইকুয়ালস 4/2। তো এটাকে ডিভাইড করলে আমাদের আলটিমেটলি থাকবে 2। সুতরাং আমরা x এর দুইটা ভ্যালু পেলাম, একটা হচ্ছে কত, 1/2, এন্ড আরেকটা ভ্যালু হচ্ছে
টু, রাইট? আর এটা আমাদের সাথে কাঙ্ক্ষিত আনসার।